সৌদি আরব আসাটা আমার বিশাল বড় ভুল। কারণ আমার জীবন থেকে যে 7 বছর চলে গেছে, এই 7 বছর আমি 1000 কোটি টাকার বিনিময়ে পাবো না। প্রথম কথা হলো এটা। আমার সর্বোচ্চ বাংলা টাকা গেছে 1,75,000 টাকা এক মাসে। এটা আমার হাইস্ট ইনকাম। এবং আমি সেই সময় সর্বোচ্চ আমি 3 থেকে 4 ঘন্টা ঘুমাইছি। 4 ঘন্টা ঘুমাইছি? হ্যাঁ, মানে খাবার দাবার সবকিছু ভুলে গেছি। সোজা কথা, আমি টাকার পিছনে দৌড়াইছি। এবং আমি এক মাসে 1,75,000 টাকা সর্বোচ্চ আমি ইনকাম করছিলাম। এটা আসার কতদিন পরে? এটা আসার আপনার 2 বছর পরে। 2 বছর পরে হ্যাঁ, একটা সুযোগ পাইছিলাম। এবং ওই কোম্পানিতে আমি ওভার টাইমও ছিল, আর তাছাড়া আমি বাইরে কাজ ছিল। হ্যাঁ, ওই চান্সে আমি এই টাকাটা ইনকাম করতে পারছি। কষ্টটা কি কেউ জানে না। আমরা সবাই মুখে বলি যে বিদেশে কষ্ট কষ্ট, আসলে কষ্ট কি মানুষ জানেই না। যে পোলাটা আজকে বাংলাদেশ থেকে বিদায় নিতেছে, বাড়িতে বিশাল একটা আয়োজন, ভালো খাওয়া দাওয়া করে আসতেছে, অথচ সেই ছেলেটা নিজেও জানতেছে না যে পরবর্তী সময়টা কি, একটা কোথায় আইতেছে। সেখানে যান, যা বসেন, তাদের সাথে কথা বলেন, এবং ওই কাজের ভিসায়, হ্যাঁ, ওই এজেন্সির মাধ্যমে আসেন, টাকাও কম, সব দিক দিয়ে নিরাপত্তা। আর যখনই আপনার পাসপোর্টটা কোনো দালালের হাতে পড়ে যাব, তখন কিন্তু আপনি আর সেই সুযোগটা পাবেন না, হাতছাড়া হয়ে যাব। আপনি সৌদি আরব কত বছর যাবত আছেন? আমি দীর্ঘ 7 বছর। আজকে আমার এখানে কোথা থেকে আসছেন? আমি আসছি ফয়সালিয়া দাম্মাম থেকে। আচ্ছা, এই যে দীর্ঘ 7 বছর যাবত সৌদি আরব আছেন, তো আপনার কিরকম লাগে সৌদি আরব? সৌদি আরব মাশাআল্লাহ ভালো জায়গা হিসেবে, জায়গা হিসেবে অনেক ভালো। এই যে 7 বছর ধরে সৌদি আরব আছেন, তো প্রথম বছরটা যখন আপনি শুরু করলেন সৌদি আরব আইসা, তখন শুরুর বছরটা কিরকম ছিল আপনার কাছে? আমার শুরুর বছর, আমি 2018 সালে সৌদি আরবে আসছি কিং ফয়সাল এয়ারপোর্টে। তো ওখানে আমার একটা বিষয় প্রথম যেটা আমি অনুধাবন করছি, রাতের বেলা 2:30টার দিকে 34 ডিগ্রি সেলসিয়াস। তখনই বুঝতে পারছিলাম আসলে আমার নেক্সট সময়গুলা কিভাবে কাটবে সৌদি আরব। অনেক ঝড় জঞ্জল চলে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ। মানে নতুন বছরটা যখন শুরু করলেন তখন আপনার অনেক কষ্ট হয়েছে? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। মানে কিরকম কষ্ট হয়েছে যদি একটু বলতেন শুরুটা। কষ্ট বলতে আপনার ডিউটি, আমরা তো যেহেতু সাপ্লাই কোম্পানিতে আছি, এক একটা ডিউটি এক এক ফর্মে দেয়। সেখানে দেখা গেল যে প্রথম অবস্থায় নাইট ডিউটি করা, আমরা আসলে তো কোনো সময় রাত জাগি নাই। হ্যাঁ, একটা জায়গায় আমার ডিউটি হয়েছিল সাদাবকো, যেখানে আমি 19 মাস নাইট ডিউটি করছি। এই জায়গাটা কোথায়? দামামেই? এটা দামাম সেকেন্ড ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, রাত্রেবেলায় ডিউটি করছেন? রাতের বেলা একদম 19 মাস। মানে শুরুর বছরেই তখন খুব কষ্ট হয়েছে? হ্যাঁ, এবং আমার চুলটা ওখানেই পাকছে মূলত। মানে ওখানে থেকে আমার চুলটা পাকছে, কারণ আমি ঘুম কি জিনিস বলতে পারি না। দিনের বেলা ঘুমাইছি, তেমন ঘুম হয় না, তৃপ্তি পাইনি। তার মধ্যে আমাদের যে ক্যাম্প ছিল, ও ক্যাম্পে তো আসলে মরুভূমির ভিতরে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে লবণাক্ত পানি। এই পানি আমরা ইউজ করছি, মাথায় ঢালছি, শরীরে ঢালছি, মানে সর্বোপরি আমাদের সমস্যা হয়েছে রান্না সহ। এবং কি আমরা প্রায় হাফ কিলো, আমাদের কিচেন রুমটা ছিল হাফ কিলো দূরে, সেখানে সব কিছু নিয়ে যে আমরা খানা পাকাইছি, অনেক কষ্ট হয়েছে। মানে অনেক বড় বিল্ডিং ছিল? হ্যাঁ, অনেক লোকজন ছিল, প্রায় 2000-এর মতো, বিশাল লোকের সমারোহ। আচ্ছা, আপনি যে রুমে ছিলেন শুরুর বছরটা, ওই রুমে মানে কতজন লোক থাকতো? ওই রুমে আমরা 6 জন ছিলাম। তবে ওখানে একটা জিনিস ভালো ছিল, সবাই সমবেত ছিলাম। হ্যাঁ, মিলেমিশে থাকতাম, আড্ডা হতো ভালো। কয় ঘন্টা ডিউটি করতেন ওখানে? আমি 12 ঘন্টা ডিউটি করছি। মানে এই যে সেই 12 ঘন্টা ডিউটি করতেন? হ্যাঁ, আসার পর থেকে 12 ঘন্টা ডিউটি। এই যে 12 ঘন্টা ডিউটি করছেন, আপনার খারাপ লাগে না? এই যে আপনি তো বাংলাদেশে অতটা কাজ করেন না এইভাবে। না, খারাপ লাগবে না। আসলে বাড়ি থাকতে তো এরকম ছিলাম না, খাইছি দাইছি, ঘোরাফেরা করছি, কলেজে গেছি, বাস এই পর্যন্ত। এখানে আসার পরেই নাইট ডিউটি, সন্ধ্যা 7টা থেকে সেই সকাল 7টা পর্যন্ত। এখানে কি দাঁড়িয়ে থাকা লাগছে? একদম দাঁড়িয়ে কাজ করা। আমি যে একটা সেকশনে ছিলাম, বসার কোনো পরিস্থিতি ছিল না। আচ্ছা, হাতে হ্যান্ড গ্লোভস, পায়ে সেফটি শু, সবকিছু মানে মিলায় ঝিলা, অনেক কষ্ট। বন্দি করে রাখছে? হ্যাঁ, বন্দি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কঠোর পরিশ্রম করছি। যে মেশিনের ভিতরে আমি এই চিনি, 50 কেজি চিনি, তারপরে আপনার লবণ, হ্যাঁ, এগুলা ঢালতাম। মানে কায়িক পরিশ্রম হতো প্রচুর, এবং আমি অনেক শুকায় গেছিলাম। ফার্স্ট যে সালটা আমার গেছে, খুব কষ্টে গেছে সৌদি আরবে, এটা বলার মতো না।
ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি এই যে 12 ঘন্টা ডিউটি করতেন, বাংলাদেশে তেমন কোনো কাজ কাম করতেন না, মানে শুরুর বছরে এই যে এতটা কষ্ট দিছে, তার এটা যে এই যে ডিউটিটা আপনি বললেন সাপ্লাই কোম্পানিতে, তো এর পরবর্তীতে আপনার ডিউটি কি চেঞ্জ হয়েছিল? হ্যাঁ, এরপরে ডিউটি চেঞ্জ হয়েছিল, সেখানেও নাইট ছিল কিন্তু ডিউটি কাজটা কম ছিল? হ্যাঁ, কাজটা কম ছিল, একটা টিস্যু ফ্যাক্টরি। টিস্যু ফ্যাক্টরিতে করছেন? সেখানেও ডিউটি ছিল 12 ঘন্টা ডিউটি, তবে ভালো ছিল, কাজ কম ছিল, একটু হালকা, কারণ টিস্যু হ্যাঁ কার্টুন করা আর কি, হালকা কাজ ছিল। আপনি বাংলাদেশ থেকে কয় লাখ টাকা খরচ করে সৌদি আরব আসছেন তখনকার সময়? 2018-তে আমি তখন আমার 4,50,000 টাকা খরচ হয় টোটাল। ওই সময় তো অনেক টাকার অনেক মূল্য ছিল। হ্যাঁ, অনেক মূল্য ছিল, এবং কি আমরা লস করে আসছি, অনেক ঋণ করে। হ্যাঁ, অনেক ঋণ করে আসছিলাম। তো সে সময় একই ফ্লাইটে অনেকে ছিল যে 2,80,000 টাকা দিয়েও আসছে, কিন্তু আমাদের দালাল আমাদের সাথে বেইমানি করছে। আচ্ছা, ঠিক আছে। তো আসলে বিমানের ভিতরে যখন শুনছি বলা বলি করছে, সবাই এক জায়গায় ছিলাম, একই ফ্লাইটে ছিলাম, পাশাপাশি সিট, সবার সাথে গল্প গুজবে আসছি। তো অনেকে বুঝতে পারছেন যে 3 লক্ষ টাকা বেশি নিছে, আমার থেকে অনেক 3 লাখ নিছে, কারো কাছ থেকে 4 লাখ নিছে। হ্যাঁ। তো আপনার এই টাকাটা তুলতে কত দিন লাগছে, মানে কত বছর লাগছে? আমার টোটাল এই 4.5 লক্ষ টাকা তুলতে আমার 2 বছর লাগে গেছে। 2 বছর? হ্যাঁ, কারণ আমার কন্ট্রাক্ট ছিল কম ছিল। 600 প্লাস 200, 800 টাকা স্যালারিতে আমি আসছিলাম, ওই হিসাবে আমাকে ওভার টাইম দেওয়া হয়েছে। নতুন অবস্থায় এসে ওভার টাইম করতে পারেন নাই? হ্যাঁ, 12 ঘন্টায় ওখানে আপনার 4 ঘন্টা ওভার টাইম দিত। আচ্ছা, ওখান থেকে আর কি আস্তে আস্তে মানে ইনকাম একটু বেশি হইছে। হ্যাঁ, বেশি ভাষা শিখতে পারছেন? হ্যাঁ, ভাষা শিখতে পারছি। এখন আপনি কি মানে কোনো বাইরে কাজ করেন এখন যে অবস্থায় আছেন সৌদি আরব? জি না ভাই, বাইরে কাজ শুধু কোম্পানি? হ্যাঁ, শুধু কোম্পানিতে আমি এখন বর্তমান 7 বছর যাবত আছেন এইভাবেই? বর্তমান আমার একটা অফিসে কাজ করি, অফিস বয় হিসেবে, কফি বানাই, চা বানাই, বাস এইটুকুই, বাইরে কাজের কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আমার আপনার কাছে প্রশ্ন, যে আপনি বাংলাদেশে যে অবস্থানে ছিলেন, এখন সৌদি আরব এসে কি মনে হয় যে আপনি অনেক বড় ভুল করছেন, বাংলাদেশে থাকলেই ভালো হইতো মনে হয়? এখানে আসলে সত্য কথা বলবো, হ্যাঁ, এটা আসলে সর্বপ্রথম বলা চলে একটা বিশাল বড় ভুল এটা। হ্যাঁ, সৌদি আরব আসাটা, হ্যাঁ সৌদি আরব আসাটা আমার বিশাল বড় ভুল। কারণ আমার জীবন থেকে যে 7 বছর চলে গেছে, এই 7 বছর আমি 1000 কোটি টাকার বিনিময়ে পাবো না। প্রথম কথা হলো এটা। আর কষ্ট তো করছি ফাও। কারণ আমি যদি বাড়িতে থাকতাম, যে কোনো একটা জব করতাম বা একটা ব্যবসা করতাম ছোটখাটো, আল্লাহ পাক চালাইতো। কিন্তু এই যে বিদেশ আসার যে একটা খুসখুসানি, এটা আপনার কেমনে হইলো? এই আগ্রহটা হয়েছে মূলত বন্ধু বান্ধবের থেকে, যে সবাই চলে যাইতেছে বিদেশে বা থাকতেছে, হ্যাঁ আমিও যাই, এই আগ্রহ থেকে আর কি বিদেশ আসা। এইভাবে সবাই বাংলাদেশ থেকে আসে? হ্যাঁ, এইভাবে সবাই আসে, কিন্তু আসলে কষ্টটা কি কেউ জানে না। আমরা সবাই মুখে বলি যে বিদেশে কষ্ট, আসলে কষ্ট কি মানুষ জানেই না। যে পোলাটা আজকে বাংলাদেশ থেকে বিদায় নিতেছে, বাড়িতে বিশাল একটা আয়োজন, ভালো খাওয়া দাওয়া করে আসতেছে, অথচ সেই ছেলেটা নিজেও জানতেছে না যে পরবর্তী সময়টা কি, একটা কোথায় আইতেছে। সে আসার পরেই কোনো হোটেলে খাইতে হবে, কিংবা কোনো রুমমেটের সাথে 2টা ভাত খাইতে হবে, বাস এটাই। এই যে আপনি 7 বছর যাবত বিদেশ আছেন, তো এই 7 বছরের অভিজ্ঞতায় যদি আপনার এলাকায় থেকে কোনো লোক আসে, আপনি তাকে কি পরামর্শ দিবেন যে সে সৌদি আরব আসুক বা কোনো কাজ শিখে আসুক? মানে আপনার থেকে একটা পরামর্শ, যারা আপনারা দেখতেছে, আপনার এলাকার বা দর্শক যারা দেখতেছে, আপনি তাকে কি পরামর্শ দিবেন? আমার প্রথম পরামর্শ হতেছে, আপনারা প্রশিক্ষণ নিয়ে আসেন, কাজ শিখে আসেন, যে কোনো একটা কাজের প্রশিক্ষণ নিয়ে আসেন। যেমন টাইলসের কাজ, কিংবা আপনি একটা ইলেকট্রিশিয়ানের কাজ, বা আপনি ডাটা এন্ট্রির কাজ, কিংবা আপনি একটা প্রোগ্রামার, একটা ড্রাইভার, যে কোনো একটা প্রফেশনে চলে আসেন। শুধু লেবার ভিসা এসে কোনো ভাগ্যের উপর নির্ভর করে আসাটা টোটালি নিষেধ, আসা ঠিক না। আপনি যখন একটা প্রফেশনে আসবেন, তখন আপনার প্রফেশনে আপনার স্যালারি বলেন বা সব বিষয়ে আপনি সুযোগ সুবিধা পাবেন ওই হিসাবে, কিন্তু লেবারে তা পাবেন না। আজকে একটা প্রজেক্টে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো, কন্ট্রাক্ট শেষ, আরেকটা জায়গায় যাবেন, ক টাকা পাবেন না পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। নতুন জায়গায় মানায় নিতে অনেক কষ্ট, নতুন জায়গায় সবকিছু নিয়ে আসা মানানসই হয় না, আবার আস্তে আস্তে থাকতে অনেক কষ্ট করতে হয়। কষ্ট করে তারপরে সেটিং হতে হয় আর কি। এই যে আপনি সৌদি আরবে আছেন,
তো এই 7 বছরে কতবার ছুটিতে গেছেন? আমি 7 বছরে একবার ছুটিতে গেছি, 2023-এর শেষে আচ্ছা, 7 ডিসেম্বর। বছরে একবার গেছেন। হ্যাঁ। তো এই যে আপনি বললেন আপনার অনেক কষ্ট হয়, এখন অনেকে বলতে পারেন যে আপনার যেহেতু অনেক কষ্ট হয় তাহলে আপনি দেশে চলে যান না কেন, মানে অনেকে কমেন্ট করতে পারে। তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি কিসের জন্য মানে সৌদি আরব পড়ে রয়েছেন? আসলে সবাই এটা সবাই জানে যে আসলে সবাই ফ্যামিলির জন্য আটকে যায় মূলত। যখন আপনি যখন দেখবেন যে আপনি ফ্যামিলির ভাড়া মানে একটা ভারটা। ভারটা পড়ে গেছে আপনার কাঁধে, তখন কিন্তু আপনি এদিক ওদিক যেতে পারবেন না, কারণ আপনার বাবা আছে, মা আছে, ছোট ভাই বা বোন আছে, তাদের কথা আপনাকে বিবেচনা করে থাকতে হবে, এবং এটাই আপনি বাস্তব। এদিকে পার হইতে পারবেন না। হ্যাঁ, না পার হওয়ার কোনো পজিশন নাই, Position কারণ নাই। আপনি যদি আপনার ফ্যামিলিকে না দেখেন, কে দেখবো? এই কথাও ঠিক। তো অনেক কথাই বললেন, তো আপনার বাড়িটা বাংলাদেশের কোন জেলায়? আমার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়, মাদারগঞ্জ থানায়। ছোট একটা নগর। আচ্ছা। তো এই যে আপনি সৌদি আরব আসছেন, অনেক বছর কাটাই দিয়েছেন, জীবন থেকে অনেক কিছুই নষ্ট করছেন, অনেক সময় নষ্ট করছেন। তো আর কতদিন থাকার ইচ্ছা আছে সৌদি আরবে? আমি আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে যে প্রথম আশা ছিল সেটা হচ্ছে, এই কথাটা বলা হয় নাই, মানে গালফ বলেন, ইউরোপ বলেন বা আমেরিকা বলেন বা যে কোনো কান্ট্রি, হ্যাঁ, সাব কন্টিনেন্ট, মানে যেখানেই দেখেন একটা জিনিস সৌদি আরবে আপনি মানে মনের ভিতর গাঁথে থাকবো, সেটা হচ্ছে হজ, পবিত্র জায়গা মক্কা এবং মদিনা। এটা সবার ভাগ্যে জোটে না, জোটে না, ঠিক এটা আছে? দেয়া থাকলে অনেকে হ্যাঁ, করতে পারে না। করতে পারে না, কারণ এটা আল্লাহ পাক যার নসিবে লিখে রাখছে তাই যেতে পারে। হ্যাঁ। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমি উমরা সম্পন্ন করছি, এবং আমার আর এখন তেরকম মানে থাকার ইচ্ছা নাই। থাকার কোনো ইচ্ছা নাই। আমি ইনশাল্লাহ বাড়িতে ফাইনাল এক্সিটে চলে যাব ইনশাল্লাহ। মানে একবার ছুটিতে গেছেন, আবার দ্বিতীয়বার যাবার চাইছেন এক জেটে। হ্যাঁ, এক্সিটে চলে যাব। চলে যাবেন? হ্যাঁ, আমি ফাইনালে চলে যাব ইনশাল্লাহ। এখন আপনারা যারা দেখতেছে তাদের জন্য, মানে যারা বাংলাদেশ থেকে বিশেষ করে দেখতেছে বা প্রবাস থেকে দেখতেছে, তাদের একটা মেসেজ কি আপনি দিবেন যে মানে কিভাবে সৌদি আরবে আসলে সে প্রতারণায় পড়বো না, বা বাংলাদেশ থেকে যারা দেখতেছে তারা তো অনেক প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে নিজস্ব এজেন্সি, আচ্ছা। যে সব কোম্পানির নিজস্ব এজেন্সিগুলো আছে ঢাকাতে, আপনারা দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি এজেন্সিতে কথা বলেন, এবং সেখানে পারলে একটু ডেলিগেট দেরিতে দেন। আসেন, হ্যাঁ, দেরিতে দেরিতে আসে, আসেন। কিন্তু- ওনারা যে ডেলিগেটগুলো নেয়, হ্যাঁ, আপনি একটা কাজ শিখছেন, প্রশিক্ষণ নিছেন, সেখানে যান, যা বসেন, তাদের সাথে কথা বলেন, এবং ওই কাজের ভিসায়, হ্যাঁ, ওই এজেন্সির মাধ্যমে আসেন, টাকাও কম, সব দিক দিয়ে নিরাপত্তা। আর যখনই আপনার পাসপোর্টটা কোনো দালালের হাতে পড়ে যাব, তখন কিন্তু আপনি আর সেই সুযোগটা পাবেন না, হাতছাড়া হয়ে যাব। ঠিক আছে, আমার একটাই অনুরোধ, যারা বাংলাদেশ থেকে নতুন করে আসবেন সৌদি আরবে, একটা ভালো প্রফেশন, একটা কাজ শিখে আসবেন, এবং সেই অনুযায়ী ভিসা লাগাবেন এজেন্সির মাধ্যমে, টাকা কম খরচ হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটাই প্রত্যাশা আমার। আহ, অনেক কথাই শুনলেন প্রবাসী ভাইয়ের মুখে, সৌদি আরব থাকে 7 বছর যাবত। আমার আর এখানে কিছু বলার নাই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আপনার মন্তব্য অবশ্যই জানাই দিবেন, ঠিক আছে? তো ভিডিওটা কীরকম লাগলো? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।